আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। মাদ্রাসায় জিহাদি তৈরি হয়, বুদ্ধদেবের 2 দশক পুরনো মন্তব্যে সমর্থন। অভিন্ন দেওয়ানি বিধিরও পক্ষে তসলিমা। রেশন নিয়ে যা শুনছেন সব সোশ্যাল মিডিয়ার ভাইরাল জল্পনার মধ্যে বড় কথা বললেন খাদ্যমন্ত্রী। হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার। মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা। দেওয়া হলো বড় শর্ত। শেষ মুহূর্তে বিরাট ঘোষণা, চলতি মাসেই অন্নপূর্ণা যোজনার টাকা আবেদন বাতিল হলেও এখন আর চিন্তা নেই। অন্নপূর্ণা যোজনায় ফের মিলবে টাকা। 30 অগাস্টের মধ্যে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় যত্রতত্র ইট বালি পাথর ফেলে রাখলেই জরিমানা দিতে হবে। 1 অগাস্টের থেকে কার্যকর নয়া নিয়ম, জানালেন অগ্নিমিত্রা। আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কাকলির হাত ধরে এনসিপিআই শিবিরে আরও এক টিএমসি নেত্রী, জল্পনা শশীকে নিয়ে। এসআইআরে নাম নেই, এবার সেন্সাসে কি হবে? সিএ প্রসঙ্গে জল্পনার মাঝে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগেও সুরক্ষিত ফসল, ফসল বীমার আবেদনের সময়সীমা বাড়ালো সরকার, মিলবে বড় আর্থিক সুরক্ষা। সরকার বলছে ইথানল মিশ্রণ পেট্রোলের প্রতি লিটারের 30 টাকা সাশ্রয় করেছে। আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড পেতে কেন দেরি, জানুন ডাউনলোড করার সহজ উপায়। পাকচর সন্দেহে জেল, কিন্তু মূল ফাইলই হাওয়া, হাইকোর্টের তোপে কেন্দ্র। বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের নিয়মে বড় বদল, চালু হলো পিঙ্ক কার্ড, জানুন কিভাবে আবেদন করবেন। 2025-এর আগে ভারতে এলেই হবে 6,966 জনকে নাগরিকত্ব প্রদান করে বড় বার্তা শুভেন্দুর। বিনামূল্যে মিলবে 5 লক্ষ টাকার চিকিৎসা, রাজ্যে চালু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, আবেদন করবেন কিভাবে। তোলাবাজির মধুতে আসক্ত, দিলীপের নিশানায় বিজেপি বিধায়কদের একাংশ, হুঁশিয়ারি দিলেন সবকিছুর হিসেব হবে। হু হু করে কমল সোনার দাম, মাসের শুরুতেই বিরাট সুখবর। কলকাতায় 22 ক্যারেটের দাম আরও নামল, কত হলো? বীরভূমের টাকা উদ্ধারের ঘটনা ঘিরে রাজ্য সরকারকে তোপ সুকান্তের। টুলু মণ্ডল থেকে হিন্দুত্ব একাধিক ইস্যুতে সরব বিজেপি নেতা। 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা, ইপিএফও গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা। শুভেন্দুকে নিয়ে চরম উদ্বেগ পার্থর, ফেসবুক পোস্টে কিসের ইঙ্গিত, জল্পনা তুঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের 2 দশক আগের সেই চরম বিতর্কিত মন্তব্যকেই এবার কার্যত সমর্থন জানালেন তসলিমা নাসরিন। রবিবার কলকাতার বাংলা একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত এই লেখিকা দাবি করেন, অনেক ক্ষেত্রে মাদ্রাসাগুলি জেহাদি তৈরির কারখানায় পরিণত হয়, সেখানে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধও ঘটে। তাই এমন মাদ্রাসা ব্যবস্থার অবিলম্বে পরিবর্তন প্রয়োজন এবং সবকটি মাদ্রাসায় সরকারি নিয়ন্ত্রণ আনা উচিত। উল্লেখ্য, 2002 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সীমান্ত এলাকার কিছু অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে মন্তব্য করেছিলেন যে সেগুলি জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে। সেই সময় এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। তসলিমা এদিন সেই প্রসঙ্গ টেনে বলেন, বেশিরভাগ সময় মাদ্রাসাগুলিতে সঠিক সরকারি নিয়ন্ত্রণ থাকে না, সেখানে ছোটবেলা থেকেই অমুসলিমদের প্রতি বিদ্বেষ শেখানো হয়। রাজনৈতিক দলগুলি ধর্মান্ধদের ভোটের স্বার্থে আপোষ করে বলেই এই ধরনের জেহাদি মানসিকতার জন্ম হয়। মাদ্রাসা বিতর্কের পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও জোরালো সওয়াল করেন তসলিমা। তার সাফ কথা, যে কোনো সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন। এক দেশ, এক আইন এবং সবার জন্য সমান আইন থাকা উচিত। কেবল ভারত নয়, বাংলাদেশ ও পাকিস্তান, 3 দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে মত দেন তিনি। নিজের দীর্ঘ নির্বাসিত জীবনের প্রেক্ষাপট টেনে তসলিমা বলেন, যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, আমি সেই ধর্মের সমালোচনা করি এবং করব। সমালোচনা না করলে সংস্কার আসবে না। এই সোচ্চার সমালোচনার জন্যই আমাকে নিজের দেশ ছাড়তে হয়েছিল। তবে তার বক্তব্যকে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে বারণ করেছেন তিনি। তসলিমার স্পষ্ট কথা,
আমি মুক্ত চিন্তায় বিশ্বাসী। বিভিন্ন রাজ্যে সফর করি, তার মানে এই নয় যে সেখানকার রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। কোনো সরকার আমাকে নিরাপত্তা দিলে সেটা তাদের প্রশাসনিক দায়িত্ব, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে দাবি করা হচ্ছিল বাড়িতে ফ্রিজ বা দুচাকার গাড়ি থাকলে আর রেশনের সুবিধা পাওয়া যাবে না। এ নিয়ে বহু উপভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে পুরুলিয়া সফরে গিয়ে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়ে দিলেন, রেশন পাওয়ার নতুন যোগ্যতা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই সরকার এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করবে বলেও তিনি জানান। রেশন নিয়ে গুজব, কি বললেন খাদ্যমন্ত্রীর? শনিবার জঙ্গলমহলের পুরুলিয়ায় হঠাৎ পরিদর্শনে যান অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বলেন, কারা গণবন্টন ব্যবস্থার সুবিধা পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দফতর খুব শীঘ্রই একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথা ছড়ানো হচ্ছে সেগুলি সম্পূর্ণ গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী। তবে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে তিনি একটি আহ্বান জানান। তার বক্তব্য, যেভাবে অনেক সচ্ছল মানুষ স্বেচ্ছায় রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন, তেমনভাবেই সরকারি চাকরি করেন এমন মানুষদেরও দেশের ও রাজ্যের স্বার্থে রেশন ব্যবস্থার সুবিধা ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এদিন পুরুলিয়া সফরে খাদ্যশস্যের গুণগত মানও খতিয়ে দেখেন মন্ত্রী। পুরুলিয়া শহরে পুরুলিয়া 1 নম্বর ব্লকের জন্য খাদ্য পরিবেশক PD ঝুনঝুনওয়ালার গুদামে গিয়ে রেশনের চাল দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে ওই চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন। রিপোর্ট না আসা পর্যন্ত সেই চাল বিতরণ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মন্ত্রী আরও জানান, আগের সরকারের আমলে ধান প্রক্রিয়াকরণের ক্ষেত্রে যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে উত্তর 24 পরগনা এবং বর্ধমানে খাদ্যশস্যের মান খতিয়ে দেখার পর শুক্রবার রাতে তিনি পুরুলিয়ায় পৌঁছান। রবিবার তার বীরভূম সফরেও কর্মসূচি রয়েছে। গুদাম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন গ্রামেও যান খাদ্যমন্ত্রী। কুর্মী ও আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেশন পাওয়া চাল ও গম দেখেন এবং উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। বেশিরভাগ মানুষই জানান, এখন যে চাল ও গম দেওয়া হচ্ছে তার মান আগের তুলনায় অনেক ভালো। পুঞ্চা ব্লকের একটি গ্রামে কাশীনাথ গঙ্গোপাধ্যায় নামে এক উপভোক্তা বলেন, আগে যে আটা দেওয়া হতো তা খাওয়া যেত না, অনেক সময় পশু পাখিকে খাওয়াতে হতো। এখন চাল ও গমের মান অনেক ভালো হয়েছে। দিনভর একাধিক রেশন ডিলারের দোকান পরিদর্শন করলেও বড় ধরনের কোনো অনিয়ম তার নজরে আসেনি। তবে পুরুলিয়া শহরের ওই গুদামে চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেশন ডিলারদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ করবেন না, প্রয়োজন হলে তা ফেরত পাঠিয়ে দেবেন। সম্প্রতি হকার উচ্ছেদ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বাংলার একাধিক রেল স্টেশনে বুলডোজার দিয়ে দোকান ভাঙার ঘটনাকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল। এরপর কয়েকদিন আগে কলকাতা পুরসভার তরফে সুকান্ত সেতু এবং শিয়ালদহ ফ্লাইওভারের নিচের দোকানগুলির কাছে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়। যদিও সেরকম কিছু ঘটেনি, তবে এবার রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য প্রশাসন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধান্তে জানিয়ে দিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি যেটা জানালেন সেটা হকারদের কাছে একদিকে যেমন স্বস্তির বার্তা, অন্যদিকে চিন্তায়ও রাখবে তাদের। এদিন সাংবাদিকদের অগ্নিমিত্রা জানান, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোনো হকার উচ্ছেদ করা হচ্ছে না। তিনি বলেন, দুর্গাপুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। তবে এর পাশাপাশি হকারদের সতর্কবার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ফুটপাত দখল করে কোনোভাবেই ব্যবসা করা চলবে না। ইতিমধ্যেই ফুটপাথে দোকান বসানো নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্টর 5-এ যে সমস্ত দোকান ছিল ফুটপাথে, সেগুলোকে ভেঙে অপেক্ষাকৃত ছোট জায়গা করে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অফিস পাড়ায় কোনোভাবেই আগুন জ্বালিয়ে দোকানে ব্যবসা করা যাবে না। এদিন অগ্নিমিত্রা স্পষ্ট করে বলে দেন, যারা সম্পূর্ণ ফুটপাত দখল করে বসে রয়েছেন তাদের ফুটপাত ছেড়ে এমনভাবে ব্যবসা করতে হবে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা না হয়। একজনের সুবিধার জন্য এত মানুষের অসুবিধা হতে পারে না, তাই ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। রবিবার শিলিগুড়ি পুর নিগমের একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে পাথর বালি ইট ফেলে রাখছে, এটা হবে না, বললেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আনন্দবাজার.com, বাড়ি বানানোর সময় রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার জরিমানা গুনতে হবে, সাফ জানিয়ে দিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রবিবার শিলিগুড়ি পুর নিগমের একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে পাথর বালি ইট ফেলে রাখছে, এটা হবে না।
আমরা জরিমানা নেব। বাড়ি করছেন যখন ভেতরে এই সমস্ত জিনিস রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়। রবিবার অগ্নিমিত্রা এও জানিয়েছেন যে কেউ ফাঁকা জমি কিনে রাখলে তা পরিষ্কার করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। মন্ত্রীর কথায় আমি 30 বছর পর বাড়ি বানাবো, আর এখন সেই জমিতে ঝোপঝাড়, নালা নর্দমা, পুকুর থাকবে, তা হবে না। বাড়ির সামনের জায়গা বা বাগান পরিষ্কার করা যেমন আপনার দায়িত্ব, তেমনি ফাঁকা জমি পরিষ্কার রাখাও আপনার দায়িত্ব। আপনার ফাঁকা জমির জন্য বাড়ির লোক ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। সম্প্রতি বেআইনি পার্কিং নিয়েও কড়া বার্তা দেন অগ্নিমিত্রা। তিনি জানান, পার্কিং করার নির্দিষ্ট জায়গাতে পার্কিংয়ের জন্য রাজ্য সরকার নতুন অ্যাপ আনছে বলেও জানান তিনি। এই সূত্রেই তিনি জানান, ফুটপাথে গাড়ি বা বাইক রাখলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। রবিবার সে কথা ফের স্মরণ করিয়ে দেন মন্ত্রী। ফুটপাথ দখলমুক্ত করার বার্তা দিয়ে বলেন, যে সমস্ত হকারের পুরোটা দখল করে বসে রয়েছেন তাদের বলছি, আপনারা পিছিয়ে যান, ফুটপাথে মানুষকে যাতায়াতের জায়গা দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা মোতাবেক দুর্গাপুজো অবধি কোথাও হকার উচ্ছেদ হবে না বলে জানান অগ্নিমিত্রা। রাজ্যে সদ্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। অনেকেই ইতিমধ্যেই পোর্টালে নিজেদের আবেদনের স্ট্যাটাস যাচাই করে নিয়েছেন। সরকারি নিয়ম ও যাচাই প্রক্রিয়া অনুযায়ী যাদের আবেদনের স্ট্যাটাস গৃহীত বা অনুমোদিত হিসেবে দেখাচ্ছে তারা সকলেই এই টাকা পাওয়ার যোগ্য। তবে সরকারি নিয়ম বলছে, শুধুমাত্র আবেদন অনুমোদিত হলেই হবে না, একটি বিশেষ কাজ না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢুকবে না। আর সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঠিক সংযোগ এবং ডিবিটি সক্রিয় থাকা। বর্তমানে সরকারের যে কোনো প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠাতে ডিবিটি পদ্ধতি ব্যবহার করা হয়। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। সরকারের তরফে জানানো হয়েছে, ডিবিটি পেমেন্ট শুধুমাত্র আধার সংযুক্ত কিংবা সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই করা সম্ভব। তাই আপনার অ্যাকাউন্টটি আধার লিঙ্কযুক্ত এবং সচল আছে কিনা তা আগে থেকেই নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা প্রায়শই বুঝতে পারেন না ঠিক কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ম্যাপিং করা হয়েছে। এই সমস্যা মেটাতে আপনি নিজেই ঘরে বসে অনলাইনে স্ট্যাটাস চেক করে নিতে পারেন। প্রথমে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, এরপর কাস্টমার সেকশনে গিয়ে ভারত এনভেলার অপশনটি নির্বাচন করুন। এরপর আধার ম্যাপড স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার আধার নম্বরটি দিন এবং ওটিপি দিয়ে তা যাচাই করুন। প্রক্রিয়া সফল হলে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে তা স্ক্রিনে দেখতে পাবেন। সুবিধাভোগীরা সরাসরি মাই আধার পোর্টালে লগ ইন করেও ব্যাংক স্ট্যাটাস ট্যাবে ক্লিক করে এই স্ট্যাটাস যাচাই করতে পারবেন। আধার পোর্টাল বা অ্যাপ খুলে আধার ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন। এরপর ব্যাংক ম্যাপিং স্ট্যাটাস চেক করলে বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। অনেক সময় দেখা যায় বহু পুরনো কোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে, যার ফলে বর্তমান সচল অ্যাকাউন্টে টাকা ঢুকতে, তাই এমনটা হলে অবিলম্বে আপনার বর্তমান ব্যবহারের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরটি পুনরায় লিঙ্ক করিয়ে নিন। মমতার বাড়ির কাছেই কাকলি ঘোষ দস্তিদারদের ক্লিনিকে শশী পাজা। প্রায় 2 ঘন্টার বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। তৃণমূল ছাড়ছেন কি প্রাক্তন মন্ত্রী? জানুন বিস্তারিত। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে ভিড়ছেন একের পর এক নেতা নেত্রী। ক্রমশই শক্তি কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই 3 টুকরো তৃণমূল কংগ্রেস দলের 20 জন সাংসদ ইতিমধ্যেই এনসিপিআইতে যোগ দিয়েছেন। প্রায় 60 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে, যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে। এই অবস্থায় কালীঘাট তৃণমূল আরও একবার দাঁড়িয়ে রয়েছে ভাঙনের সামনে। এবার দল ছাড়তে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শশী পাজা। তিনি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন, ভোটে হেরে গেছেন। শশী পাজার আরও একটি পরিচয় রয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা সদস্য অজিত পাজার পুত্রবধূ। দীর্ঘদিনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, প্রায় জন্মলগ্ন থেকেই। তিনি তৃণমূল ছেড়ে যেতে পারেন কাকলিদের। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে মাত্র 800 মিটার দূরত্বে অবস্থিত কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে যান শশী পাজা। প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর এই আচমকা ক্লিনিক যাত্রা ঘিরেই শুরু হয়েছে জল্পনা। সেখানেই তিনি দেখা করেন কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে। তিনি প্রথম সাংসদ যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের সেই বিদ্রোহী 20 সাংসদের অন্যতম, যারা ইতিমধ্যেই এনসিপিআইতে যোগ দিয়েছেন। এই সাংসদরা আবার কেন্দ্রের শাসক জোট এনডিএরও শরিক। তিনি বিজেপি নেতা মন্ত্রীদেরও অত্যন্ত ঘনিষ্ঠ। কিছুদিন আগে এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসে থাকতে দেখা গিয়েছিল এনসিপিআই সংসদীয় দলের মুখ্য সচেতক কাকলিকে। তাই তার সঙ্গে শশীর সাক্ষাৎকে হালকাভাবে নিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনীতির বাইরে শশী ও কাকলির মধ্যে আরও একটি মিল রয়েছে, দুজনেই পেশায় চিকিৎসক ছিলেন, যদিও বর্তমানে কেউই আর চিকিৎসা পেশার সাথে যুক্ত নন। শনিবার কাকলি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ এ প্রায় 2 ঘন্টা বৈঠক করেন দুই নেত্রী। তারা পূর্ব পরিচিতও বটে। ক্লিনিকে যাওয়ার কারণ জানতে চাওয়া হলে শশী পাজা জানান, তিনি নিছক এমনি গিয়েছিলেন, কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যাখ্যা মানতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সম্প্রতি শশী পাজাকে কালীঘাটে খুবই কম দেখা যাচ্ছিল। বিধানসভা ভোটে শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে পরাজিত হন তিনি। 3 বারের বিধায়ক শশী পাজা। এরপর থেকে তাকে সেভাবে জনসমক্ষে দেখা যায়নি। পাজা 21 জুলাই কালীঘাটে তৃণমূল সমাবেশে হাজির ছিলেন, যা দেখে অনেকে ভেবেছিলেন শশী দলেই আছেন, কিন্তু কাকলির সঙ্গে সাক্ষাতের পর সেই ধারণায় নতুন করে প্রশ্ন উঠল।